সৌদি সংকটের আপাতত সমাধান হলেও মিলছে না স্বস্তি। স্বল্প সময়ে সবাইকে নেয়ার মতো নেই পর্যাপ্ত ফ্লাইট, আছে কোভিড পরীক্ষার চ্যালেঞ্জও। মানব পাচার চক্রের হোতা হিমু 400 লোককে ঠকিয়ে হাতে নিয়েছে কোটি কোটি টাকা। র্যাব ও এনএসআই এর হাতে ব্রুনাইয়ের আরও 3000 ভুয়া এজেন্সির তালিকা। অবৈধ সম্পদ আড়াল করতে মৃত বাবাকেও ছাড়েননি স্বাস্থ্যের গাড়ি চালক মালেক আতাত ছিল নায়ক নায়িকা সহ প্রভাবশালীদের সঙ্গে। রাজধানীর গুলশানের রেস্টুরেন্টের আড়ালে জমজমাট বারের ব্যবসা, বিপুল পরিমাণ মদ, বিয়ার ও সীসা জব্দ, ম্যানেজার সহ আটক 2। এবং ভাঙনের কবলে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনিশ্চিত সহস্রাধিক শিক্ষার্থীর জীবন। যমুনার ভাঙনে দিশেহারা বগুড়ার সারিয়াকান্দির মানুষ। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আগামী 17ই অক্টোবর পর্যন্ত সৌদি প্রবাসী বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট বা আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। একই সঙ্গে দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গতকাল সন্ধ্যায় সময় সংবাদকে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। রোববার থেকেই ঢাকার সৌদি দূতাবাসে স্বাস্থ্যবিধি মেনে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। একই সঙ্গে যতগুলো প্রয়োজন পতাকাবাহী ফ্লাইট পরিচালনার ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ। প্রবাসীদের টানা আন্দোলনের মুখে সুখবর আসলো বুধবার সন্ধ্যায়। সৌদি সরকার আরবি সফর মাস পর্যন্ত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাড়বে দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদও। রোববার থেকেই ঢাকাস্থ সৌদি মিশন ভিসা আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করবে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা সৌদি মিশনে গিয়ে, এই রবিবারে তারা মিশন খুলবে, তখন মিশনে গিয়ে তাদের ভিসার মেয়াদটা বাড়াইতে পারবে। কারো এই ওয়ার্ক পারমিট বা আকামাটা এক্সপায়ার করে ফেলে কি হবে? ওনারা বললেন যে এই মাসটা সফরের মাস, এই আরবি মাস সফরের মাস, এই সফরের মাসে আমরা এই একামাটা সবার ভ্যালিড বলে গণ্য করব। পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের বিমান চলাচলে জটিলতা নিরসনেরও কথা জানান। বলেন, এখন থেকে সৌদি আরবে যতটা সম্ভব ফ্লাইট পরিচালনা করতে পারবে বিমান বাংলাদেশ। সৌদি এয়ারলাইন যতগুলো বাংলাদেশে আসতে চায় আমরা সবাইকে অ্যালাউ করব। আপনারা জানেন যে দুদিন আগে তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা বলেছি যে না, তারা আসবে, আমাদের বাঙালি প্রবাসীদের নিয়ে যাবে, আর ওরা গেলে পরে ওদের চাকরি টাকরি এগুলো করতে পারবেন, সুতরাং উই শুড অ্যালাউ দেম। তো আমরা দুপুরে সৌদি এয়ারলাইন সবগুলোকে ওপেন করে দিয়েছি। এর আগে দিনভর আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় চতুর্থ দিনের মতো রাজপথে আন্দোলনে নামে কাজে ফিরতে যেতে চাওয়া প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে টিকিট কালোবাজারি ও নানা অনিয়মের অভিযোগ করেন। সৌদি এয়ারলাইন্সের কর্তৃপক্ষ ওখান থেকে বলতেছে 30 তারিখের আগে তারা কোনো টিকিট দিতে পারবে না। সব নাকি 30 তারিখের মধ্যে সব বুকিং হয়ে গেছে, অথচ বাইরে ট্রাভেল চালারা টিকিট দিচ্ছে। তারা টিকিট বিক্রি করছে 1.5 লক্ষ টাকার বিনিময়ে। আমরা যে আসছি এখানে 8 মাস হয়ে গেছে, আরো 2 মাস যদি থাকি আমরা বাংলাদেশে, তাহলে আমাদের বউ বাচ্চা পথে বসতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ভিসা আবেদনের অনুরোধ করেছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজও বিমানের টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের অফিসে ভিড় করছেন দেশে আটকে পড়া সৌদি আরব প্রবাসীরা। এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। বিস্তারিত জানতে চলে যাব তার কাছে। শুভ। ইমদাদ, বিমানের টিকিটের জন্য অনেকটা হাহাকার অবস্থা। গত রবিবার থেকে আজ পর্যন্ত সোনারগাঁয়ের এখানে যে সৌদি এয়ারলাইন্সের যে অফিস রয়েছে, এখানে আমরা 4 দিন থেকে আজকে চতুর্থ দিনের মতো দেখছি যে সৌদি প্রবাসী তারা ভিড় করছেন এবং আজকে তারা বলছেন যে ভোর 4টা থেকে তারা আসলে অপেক্ষা করেছেন। এখানে আসলে 3টি স্পটে যারা টিকিট প্রত্যাশী তারা অপেক্ষা করছেন। এখানে আপনি দীর্ঘ লাইনে যাদেরকে দেখতে পাচ্ছেন, বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে অপেক্ষা করছে টিকিটের জন্য। এবং এর পেছনের অংশে আমরা জেনেছি আরও 1200 টিকিট প্রত্যাশী আছেন যারা টোকেন সংগ্রহ করার জন্য ওখানে আছেন। এবং একই সঙ্গে রবি এবং সোমবার যারা সোনারগাঁও হোটেলের ভেতরে প্রবেশ করেছেন তারা কিন্তু এখন পর্যন্ত বের হতে পারেন নাই। কিন্তু এখন পর্যন্ত এখানের সবাই অভিযোগ করছেন যে যারা ভেতরে আছেন কিংবা বাইরে আছেন কিংবা এখন পর্যন্ত যারা টোকেন সংগ্রহ করার চেষ্টা করছেন, কেউই কিন্তু টিকিট পাবার কোনো ধরনের সুরাহা কিন্তু কোনো ধরনের আশ্বাসও তারা পান নাই। তা আমরা এখানে যারা আছে
তাদের মধ্যে আমরা কয়েকজনের কাছে একটু জানতে চাইবো যে তাদের এখন পর্যন্ত আসলে অভিযোগটা কি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কবে থেকে এখানে অপেক্ষা করছেন, টিকিট পাবেন কিনা, এখনো সবশেষ কি অবস্থা? আমি এখানে রোববার থেকে অপেক্ষা করতেছি, কিন্তু টিকিট পাবো কিনা তার আশঙ্কা নাই। আমি এখানে আসছি রোববারে আপনার সকালে, আসার পর আমাকে টোকেন দেওয়া হয়েছে। টোকেন অনুযায়ী এখানে একটা লোকও ঢুকায় নাই। এখান থেকে প্রায় 500 লোক অলরেডি চলে গেছে সৌদি আরবে, কিন্তু এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 120 জন লোকের টোকেন অনুযায়ী এখানে টিকিট দেওয়া হয়েছে। বাকি লোকগুলোর টিকিট কই দেওয়া হয়েছে আমরা সেটা জানতে চাইতেছি, কিন্তু আমরা এখন টিকিট পাবো কিনা আমরা তা সঠিক জানি না। কিন্তু এখানে যারা আছে রবিবার, সোমবার এবং আজ পর্যন্ত যারা অপেক্ষা করেছে তাদের মধ্যে একজনও কি টিকিট পেয়েছে? এই ধরনের কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? আমি এটা আপনার কাছে শুনতে চাই। আমরা শনিবার রাত্রে এখানে আসছি, টোকেন লইছি রবিবারে। আমাদের বলছে যে তুমি মঙ্গলবার আসো, মঙ্গলবার আসছি, কোনো পাই নাই। বুধবার আসছি, গতকালকে আসছি, সারা রাত এখানে ছিলাম, আমরা এখন পর্যন্ত কিছু পাই না। আরও এখন আসছে আজকে বৃহস্পতিবার, আমাদের বলতেছে রবিবারের কথা, আগামী রবিবারের কথা। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু জেনেছি যে ইতিমধ্যে কিন্তু 17 অক্টোবর পর্যন্ত আকামার মেয়াদ বাড়ানো হয়েছে। তো এটি আপনাদের জন্য কোনো স্বস্তির কারণ কিনা, অথবা আপনারা যাওয়ার ক্ষেত্রে কোনো? আমরা এটা সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কিন্তু আমরা যে যাইতে পারি, আমরা মনে করেন আমাদের কোনো হাত ফাঁক ভরা নাই যে আমাকে টাকা পয়সা আছে, কাম কাজ আছে, আমরা না যাইতে পারলে একটা কিছু করে খেতে পারবো, আমাদের ওই কোনো ভরসা নাই। এখন আমাদের ভরসা আমাদের সরকারের উপরে। সরকার যদি আমাকে এইটা ফাইনাল করে দেয়, আমাকে দুঃখটা, আমাকে যত কষ্ট হোক, আমরা সব মুছে যাবে, সব মুছে যাবে। আমি রোববারে সকালে টিকিট লেছি, হেরা সোমবারে বলছে যে আমরা 300 লোক করে দেখবো। 300 লোক থাক দূরের কথা, 300 জনও দেখে নাই। 300। এবং আমি জানবো যে এই যে আকামার মেয়াদ যে বাড়ানো হয়েছে, এটাকে আরো বাড়ানোর ব্যাপারে সরকারের প্রতি আপনারা অনুরোধ করবেন? অবশ্যই আমাদের সরকারের উপরে অনুরোধ যে যদি আগামী মেয়াদ 17 অক্টোবরের পরে আরো এটা বৃদ্ধি করা হয়, অনেক প্রবাসী ভাইয়েরা এটার মধ্যে সন্তুষ্ট প্রকাশ করবে। এবং আপনারা যে অত ক্লান্ত পরিশ্রম করে সময় টুবে আমাদের পক্ষ থেকে সংবাদ সংগ্রহণ, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ, বৃষ্টি জোরে সোরে নামছে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে 26, 27, 29 এবং 30 তারিখের 2টি করে আসলে ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। তো এখন দোটানার মধ্যে টিকিট প্রত্যাশীরা আছেন যে আসলে ঠিক সময়ের মধ্যে তারা পৌঁছতে পারবেন কিনা। তো এই ছিল এখানকার সবশেষ খবর। এমদাদ। রাজধানীর কারণ বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। তিনি জানাচ্ছিলেন সৌদি প্রবাসীদের টিকিট এর সবশেষ খবর। আপাত দৃষ্টিতে সৌদি আরব যাওয়ার সমস্যার একটি বিহিত হলেও মিলছে না স্বস্তি, কারণ ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ 17 অক্টোবরের মধ্যে সৌদি ফিরতে পর্যাপ্ত ফ্লাইট নেই বাংলাদেশ বিমান কিংবা সৌদি এয়ারলাইন্সের। এতে আবারও আকামার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতে পারে বাংলাদেশ সরকারকে। এছাড়া সৌদিতে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইট পরিচালনার স্কেডিউল এখনও পাওয়া যায়নি। চ্যালেঞ্জ আছে নমুনা সংগ্রহের 48 ঘন্টার মধ্যে কোভিড সনদ নিয়ে সৌদি আরব পৌঁছানোর। আজহার লিমন জানাচ্ছেন বিস্তারিত। 26 ও 27 এবং 29 ও 30 সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দা ও রিয়াদে যে 2টি করে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তা কোনো নিয়মিত ফ্লাইট নয়। চার্টার্ড ক্যাটাগরিতে 4টি ফ্লাইটে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রায় 1000 জন যাত্রী যেতে পারবেন। প্রবাসীদের দাবি, এভাবে দেশে আটকা পড়া প্রায় 35,000 প্রবাসীকে সৌদি আরব পাঠাতে ফ্লাইট দরকার পড়বে কমপক্ষে 130টি। কিন্তু ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ 17 অক্টোবরের মধ্যে এতগুলো ফ্লাইট পরিচালনার সক্ষমতা সৌদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আছে কি? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলছেন, সৌদি আরব বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি দিলে প্রতিদিন সর্বোচ্চ 3টি করে ফ্লাইট পরিচালনার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এদিকে সৌদি কর্তৃপক্ষ নিয়মিত ফ্লাইটের বাইরে মাত্র একটি বিশেষ ফ্লাইটের অনুমতি চেয়েছে, যদিও বাংলাদেশ সৌদি এয়ারলাইন্সকে যতটা সম্ভব ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। জটিলতা আমরা তথ্যটা সঠিকভাবে পাচ্ছি না। সৌদি আরবের সিভিল এভিয়েশন অথবা তাদের সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে যে আসলে তাদের জটিলতাটা কোথায়, তাদের প্রবলেমটা কোথায় বাংলাদেশ বিমানকে শিডিউল ফ্লাইট অনুমোদন দিতে। তারা যতটা চায় আমরা ততটা ফ্লাইটই দিব, অন্য ফ্লাইটকে অ্যাডজাস্ট করে হলেও তাদের আমরা দিতে রাজি আছি।
কিন্তু এই ব্যাপারে তাদের কাছ থেকে তেমন রেসপন্স পায়নি। তারা মাত্র একটা অতিরিক্ত ফ্লাইট চেয়েছে। ফলে আকামার নতুন ম্যাচ শেষ হওয়ার পরও হাজার হাজার প্রবাসীর কাজে ফিরতে না পারার শঙ্কা রয়ে গেছে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে কোভিড সনদ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। অভিবাসী নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, আপাতত জটিলতা নিরসন হয়েছে মনে হলেও চ্যালেঞ্জ অনেক। তাদের কোভিড টেস্টার করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, কোনো বাড়তি টাকা প্রয়োজন না হয়। আমাদের অভিবাসীরা কিন্তু বহুভাবেই আসলে ভোগান্তির শিকার হয়েছে, সেটা দেশেও হয়েছে, বিদেশেও হয়েছে। এই পর্যায়ে এসে যাতে তারা আর কোনো ভোগান্তির শিকার না হয়। এমন অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রবাসীদের কাজে ফিরতে যাওয়ার নিশ্চিতে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। যদি আমাদের রেগুলার ফ্লাইট না দেয়, আমার লোক যাইতে হবে তো, না গেলে তার চাকরি সেই প্রেক্ষিতে রেগুলার স্পেশাল ফ্লাইটের আয়োজন করব। এদিকে কাজে ফেরত যেতে নিয়োগকর্তা বা কোম্পানির অনুমতি প্রদর্শনের কথাও বলছে সৌদি কর্তৃপক্ষ। সব মিলিয়ে হাজার হাজার প্রবাসীর কাজে ফিরতে যাওয়ার নিশ্চিতে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, তা বলাই যায়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্রুনাইয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতা মেহেদী হাসান বিজনের অন্যতম সহযোগী হিমুসহ 3 পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব ও এনএসআই। দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন 3000 ভুয়া এজেন্সির তালিকা পেয়েছে র্যাব, যাদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন হাজারো মানুষ। হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। কখনো সংসদ সদস্য পরিচয়, কখনো বা অক্সফোর্ড থেকে ডিগ্রি নেওয়া প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যিনি নিজের এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষকে ব্রুনাইয়ে চাকরি দিয়ে থাকেন। এমন অভিনব প্রতারণার মাধ্যমে 400 মানুষের কাছ থেকে 3 কোটি টাকা হাতিয়ে নেন শেখ আমানুর রহমান হিমু। র্যাবের দাবি, হিমু বাংলাদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতা মেহেদী হাসান বিজনের অন্যতম সহযোগী। মাসে 40,000 টাকার বেতন, থাকা খাওয়ার সাথে বোনাস, এমন লোভনীয় চাকরির প্রলোভনে 3 থেকে 4 লাখ টাকার বিনিময়ে ব্রুনাইয়ে মানব পাচার করত হিমু আর তার সহযোগীরা। 3,50,000 টাকা সে বুঝে নিছে। বুঝে নেওয়ার পর ওই দেশে হিমু সাহেব বিক্রি করে দিছে আমার ছোট ভাইরে। খুব কষ্টজনক করে টাকা জোগাড় করে হেরাতে আমরা আটকে টাকাটা নিছে। সর্বস্ব হারিয়ে দেশে ফিরে আসা মানুষ টাকা ফেরত চাইলে দেয়া হতো জাল চেক আর মামলার হুমকি। জমি বিক্রি করছিলাম আর জমি বন্দুক রাখছিলাম আর কিছু আনছিল সুদের উপরে। এইটার লেগে মনে করেন আমরা রাস্তায় নেমে গেছি একবারে। রুমের মধ্যে আটকে রাখছে, ওরা জেল খাটছে, ওখানে পুলিশ ধরছিল, পরে নিজের টাকা খরচ করে আমাদেরকে দেশে নিয়ে আসে। এদিকে র্যাব জানায়, মানব পাচারকারী চক্রের মূল হোতা বিজনের অন্যতম সহযোগী হিমু একজন ভয়ঙ্কর প্রতারক। বিজনের নির্দেশেই হিমু সহজ সরল মানুষদের টার্গেট করে ব্রুনাইয়ে পাচার করত। তার এসএসসির কোনো সার্টিফিকেট না, ইন্টারমিডিয়েটের কোনো সার্টিফিকেট না, সে হচ্ছে 8 পাস। সে অ্যাবসলিউটলি একটা ভণ্ড এবং প্রতারক। 3000 কোম্পানির মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে নাম সর্বস্ব। এই সমস্ত কোম্পানির কোনো ধরনের অফিস বা কোনো ধরনের কনস্ট্রাকশন বা কোনো ধরনের কোনো এস্টাবলিশমেন্টের অস্তিত্ব ওখানে নেই। ব্রুনাইয়ের নাম সর্বস্ব 3000 ভুয়া এজেন্সির বিরুদ্ধে শিগগিরই প্রশাসন ব্যবস্থা নেবে বলেও জানায় র্যাব। মানব পাচার বা আমরা যেটা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের বাবার নামে প্রতিষ্ঠিত মাজারে যেতেন নায়ক নায়িকা সহ প্রভাবশালী ব্যক্তিরা। বাবার মৃত্যুর পর শুরু হলেও দুগ্ধ খামারের প্রতিষ্ঠাতা হিসেবে লিখেছেন মৃত বাবার নাম। পৈতৃক সম্পত্তি দাবি করলেও সব সম্পদ মালিকেরই কেনা। সরেজমিনে ঘুরে এবং তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তথ্য জানতে পেরেছে সময় সংবাদ। তুরাগের দক্ষিণ রাজবাড়িতে একই চৌহদ্দিতে অবস্থিত স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের ছেলের নামে করা দুগ্ধ খামার এবং তার বাবার নামে প্রতিষ্ঠিত মাজার। দুটি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে দেয়া তথ্য এবং এলাকাবাসীর দেয়া তথ্যের মধ্যে রয়েছে গরমিল। এলাকাবাসী বলছে, মালেক প্রথমে তার বাবা হাজী আব্দুল বারীর নামে মাজার প্রতিষ্ঠা করেন, পরে ছেলের নামে ইমন ডেইরি ফার্ম চালু করেন। তবে সাইনবোর্ডে মালেক নিজের নাম লিখেছেন আলহাজ এমএন বাদল। 1999 সালে বাবা হাজী আব্দুল বারী ফার্মটি প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করেছেন। মাজারের সাইনবোর্ডে বাবার মৃত্যুসাল দেখানো হয়েছে 2005। প্রশ্ন উঠেছে, অবৈধ সম্পদের পাহাড় আড়াল করতে মালেক এমন কৌশলের আশ্রয় নিয়েছেন কিনা। ওনার বাবা চিরাং বান্ডার শরীফ আছে না, ফটিকছড়ি, ওখানে খাদেমা ছিল। ওনার বাবা তো খামার হওয়ার অনেক আগে মারা গেছে ডাকাত দিয়ে আইনে এই জায়গাতে মাটি দিছে। মাটি দেওয়ার পরে অনেক প্রায় 2-3 বছর 3-4 বছর বড় মনে খামার করছে। অনেক বছর আগে ওই মাহফিল হয়েছিল মাছ ভান্ডারির, তখন নায়ক জাবেদ, তারপর নায়িকা নতুন, আরও বিভিন্ন সরকারি কর্মকর্তারা আসছিল আর কি এই জায়গায়। গত রোববার মালেক গ্রেপ্তার হওয়ার পর তার মেয়ে দাবি করেছিলেন বামুনার টেকে 8তলা ভবন গড়ে উঠেছে তার দাদার 10 কাঠা জমির ওপর। তবে জমির আগের মালিক পক্ষ জানাচ্ছে, মালেক কাঠা প্রতি 10 লাখ টাকা দিয়ে 2011 সালে জমিটি কেনেন। জমিটা বিক্রি করছে 2011 থেকে।
আমার আব্বা 7 সালে মারা গেছে, যাওয়ার পরে আমরা ওই ওয়ারিশের যে আমরা ভাই বোন যারা আছি সবাই মিলে বিক্রি করছি আর কি। 10 কাঠা জমি যে নিছে উনি আমাদের কাছ থেকে নিছে, আর আগে যে জমিগুলো কিনছে ওগুলোর কথা আমরা বলতে পারবো না। এসব অসঙ্গতির বিষয়ে কথা বলতে পরিবারের কাউকে পাওয়া যায়নি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট কাণ্ডে শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের সে সময়ের 4 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুমোদন দিয়েছে দুদক, তবে আসামি করা হয়নি সাবেক ডিজি আবুল কালাম আজাদকে। রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসার নামে জালিয়াতি দিয়ে শাহেদনামার শুরু, এরপরই বেরিয়ে আসতে থাকে একের পর এক দুর্নীতির চিত্র। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সধারী হাসপাতালকে ঢাকঢোল পিটিয়ে কোভিড চিকিৎসার অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মন্ত্রী, অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতাল শাখার পরিচালকের সামনেই সেই চুক্তি নিয়ে প্রশ্ন ওঠে সকল মহলে। তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। ততদিনে হাতকড়া পড়েছে শাহেদের হাতে। একে একে পরিচালক, মহাপরিচালক সবাইকেই হাজির হতে হয় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। প্রায় 2.5 মাস পর বুধবার দুপুরে রিজেন্ট ইস্যুতে মামলার অনুমোদন দিল কমিশন। শাহেদের সঙ্গে আসামির তালিকায় আছেন হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। এ বিষয়ে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান, রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তিটি ছিল অবৈধভাবে চুক্তি করে। চুক্তিটা সঠিক ছিল না, যেহেতু লাইসেন্স নবায়ন করা ছিল না, সেই কারণেই মামলাটা হয়েছে। সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে আসামি করার মতো তথ্য প্রমাণ না পাওয়া গেলেও তাকে দায়মুক্তি দেওয়া হয়নি বলেও জানান দুদক সচিব। দায়মুক্তি বলা যাবে না, আদালতে প্রমাণযোগ্য সাক্ষী বা এভিডেন্স এই মুহূর্তে পাওয়া যায়নি। পরবর্তীতে যদি তদন্তকালে অন্য কারো দায়িত্ব পাওয়া যায় সেটি কমিশন দেখবে। তদন্তের সুযোগ আছে, তদন্তকালে আরো বিস্তারিত দেখা হবে। প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মাত্র একটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করায় এবার বাদ দেয়া হলো প্রায় 106 কোটি টাকা প্রকল্পের টেন্ডার। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে শরীয়তপুরের একটি সড়ক উন্নয়ন প্রকল্পে, যা নিয়ে আবারও প্রশ্নের মুখে সরকারের অনলাইন ভিত্তিক দরপত্র কার্যক্রম ইজিপি। দরপত্রদাতার নাম বলা না হলেও ক্রয় কার্যক্রম সংশোধন করে ক্রয় প্রস্তাবটি পুনরায় উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। জুবাল ফয়সালের রিপোর্ট। সাধারণ বিবেচনায় কোনো প্রকল্পের কার্যাদেশ পাওয়ার জন্য ঠিকাদারদের প্রতিযোগিতাটাই দেশে বহুল প্রচলিত, যেখানে অনৈতিক প্রভাব আর অর্থের কারসাজি বন্ধে সরকার চালু করেছে অনলাইনে দরপত্র দাখিলের প্রক্রিয়া ইজিপি। এরপরও এবার দেখা গেল ব্যতিক্রমী এক ঘটনা। শরীয়তপুরের মনোহর বাজার থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক নির্মাণের 105 কোটি 83,82,000 টাকার ক্রয় কাজ পেতে দরপত্র জমা পড়ে মাত্র একটি। তবে সুসংবাদ হলো, ক্রয়নীতি মেনে তা বাতিল করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী বলছেন, নিয়ম মেনে পুনরায় দাখিল করতে হবে ক্রয় প্রস্তাবটি। ইনভেস্টিগেশন লাগবে না, আমরা নিয়ম কানুন মেনে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, তারপর অফার আসে নাই। যেহেতু সিঙ্গেল টেন্ডার, আমরা সিঙ্গেল টেন্ডার ভিত্তিতে আমরা মনে করেছি যে এটা কম্পিটিটিভ প্রাইস পাওয়া দরকার, এবং সেই কম্পিটিটিভ প্রাইসটি পাওয়ার জন্যই আমরা আবার নতুন করে টেন্ডার করার জন্য অনুরোধ থেকে জানিয়েছি। বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সিন্ডিকেট করে ইজিপি কার্যক্রমকেও প্রভাবিত করা হচ্ছে বলেও মনে করছেন তারা। সিন্ডিকেশন হয়ে এমন একটা অবস্থা করেছে, ওই জায়গায় কাজ করার জন্য এমন ভাবে এটা জিনিসটা তারা সার্কুলেট করেছে, ভিতরে বা কথা হয়েছে নিম্ন কি দরপত্র দেয় নাই ভয়ে টেন্ডার করে লাভ হচ্ছে না, কারণ ওইভাবেই কিন্তু এটা করে নিচ্ছে, সাজাই নিচ্ছে। সেই জন্য যেহেতু ক্রয় কমিটি টোটালি বাতিল করে দিয়েছে, তাহলে এটাকে অপেক্ষা করতে হবে। চলতি বছরের 23তম সভায় 334 কোটি 40,61,000 টাকার 4টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত 4টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ 314। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চাকরির বাজার বিবেচনা করে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে ডিজিটালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে এক বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তিনি। Our focus on digital connectivity has facilitated economic development and catalyzed social changes, including women's empowerment. It is helping
SDGs implementation and fight against COVID-19. As we set to transform Bangladesh into an advanced economy by 2041, we wish to place our younger generation at the center of this transformative journey, keeping this in to make the following pledges. Establish digital academy and centers of excellence in every secondary school of the country by 2030, considering emerging job markets led by the fourth industrial revolution. We look forward to a strong global partnership to achieve our common goals. করোনা প্রসঙ্গ, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সংক্রমণের প্রকৃত চিত্র জানা সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে শীতে প্রকোপ বাড়লেও সংকট মোকাবিলায় বেগ পেতে হবে না। এদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাশেদ বাপ্পি রিপোর্ট। গত ৮ মার্চ থেকে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলেও তীব্রতা বাড়ে জুনে, কিন্তু জুনের শেষ থেকে আশঙ্কাজনক হারে কমতে থাকে নমুনা পরীক্ষা। এদিকে সময়ের সাথে সাথে সাধারণ মানুষের বাড়ছে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতাও। এ পরিস্থিতিতে সরকারকে ভাবাচ্ছে শীত মৌসুম। তবে বিশেষজ্ঞরা মনে করেন দেশে করোনার বর্তমান চিত্রই যেখানে অজানা, সেখানে দ্বিতীয় ঢেউ নিয়ে কথা বলা অন্ধকারে ঢিল ছোড়ার মতোই। যেহেতু ভাইরাসটি সম্পূর্ণ নতুন এবং শীতে যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়ার সম্ভাবনা এবং একটা অনিশ্চয়তা কাজ করছে, এখন আমার দেশের দরকার হচ্ছে দৈনিক কমপক্ষে 2 লক্ষ টেস্টের দরকার। সেখানে আমি মাত্র 15-20 হাজার টেস্ট করছি। তাহলে আমরা কোনোদিনই সঠিক তথ্যটা, সঠিক চিত্রটা বাংলাদেশের আমরা পাবো না। এই না পেয়ে কোনো পরিকল্পনা করা মানে অন্ধকারে ঢিল ছোড়া। বাংলাদেশে এখন যে পরিমাণ আছে সে চেয়ে বেশি হওয়া সম্ভব না। এই জন্য শীতকালে বেশি বেড়ে যাবে এটা কোনো যুক্তি নেই। শীতকালে যদি আমরা কিছু করতে চাই সেটা কিন্তু এখনই করতে হবে। এটা শীতকালে করলে ওইটার ইফেক্ট শীতকালে পাওয়া যাবে না, সেটার ইফেক্ট পাইতে পাইতে গরমকালে চলে যাবে। এদিকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় করোনার প্রকোপ আবারও বাড়ার আশঙ্কা খোদ স্বাস্থ্যমন্ত্রীর। লোক এখন বেশি বেরিয়ে গেছে, কর্মক্ষেত্রে বেশি গেছে, চলাফেরা বেশি হচ্ছে, স্বাস্থ্যবিধি কম মানছে, যার ফলে সেকেন্ড ওয়েভ সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে আমরা সজাগ। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নিজ নিজ মন্ত্রণালয়কে কর্মপরিকল্পনা নির্ধারণে 15 দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 37 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1666 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,52,287 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,150 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,62,637 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,666 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,52,287 জন। 24 ঘন্টায় মারা গেছেন 37 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,044 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,163 জন। মোট সুস্থ হয়েছেন 2,62,953 জন। করোনার সময়ে 1000-এর বেশি লাশ দাফন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের গাউসিয়া কমিটির তত্ত্বাবধানে থাকা একদল স্বেচ্ছাসেবক। লাশ দাফন ছাড়াও হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহ ও অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে শেখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চীনসহ অন্যান্য দেশের পরিস্থিতি দেখে দেশে করোনা সংক্রমণ শুরুর আগেই স্বেচ্ছাশ্রমের প্রস্তুতি নিয়ে রাখে গাউসিয়া কমিটির তত্ত্বাবধানে থাকা স্বেচ্ছাসেবকরা। প্রথম দিকে মাত্র হাতে গোনা কয়েকটি টিম কাজ করলো ফেসবুকের মাধ্যমে সম্পৃক্ত হয়ে এখন দেশ জুড়ে তাদের 3,500-এর বেশি সদস্য। ইতিমধ্যে চট্টগ্রামের 834 জন সহ সারা দেশে অন্তত 1100 মরদেহ দাফন করেছে তারা। নিহতের স্বজন কিংবা জানাজা পড়ার লোক না থাকায় সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের জানাজা পড়াতে হয়েছে। করোনা রোগী হলে তাকে মানুষ ছেড়ে চলে যাচ্ছে, এই একটা অসহায় অবস্থা দেখে মানবিক আমরা চিন্তা করলাম যে না, কারো ঝুঁকি থাকতে পারে কিন্তু মানুষের জন্য মানুষ কাজ করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু তরুণদেরকে আমি রাজি করাইছি মূলত ফেসবুকের মাধ্যমে। তারা এগ্রি হয়ে গেছে, আপনি উদ্যোগ নেন, আমরা আছি আপনার সাথে।
শুধু যে মুসলমানদের মরদেহ দাফন করেছে তা কিন্তু নয়, করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা 13 জন হিন্দু এবং 2 জন বৌদ্ধ ধর্মাবলম্বী সৎকারা করেছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে দিনে কমপক্ষে 4টি লাশ দাফন করা হয়। মানবতার টানেই তরুণ স্বেচ্ছাসেবকরা ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে। আমার টিমের মধ্যে যারা আছে 7 জনই খুবই তরুণ এবং ওদের উৎসাহ দেখে আমার থেকে আর কাজের স্পিডটা বেড়ে গেল। মানুষের পাশে থাকার যদি ইচ্ছা থাকে ওটা আপনার কাছে ভয়টা হারিয়ে যাবে আপনার কাছ থেকে। লাশ দাফনের পাশাপাশি করোনাকালীন সময়ে 1 লাখ পরিবারকে খাদ্য সহায়তা, প্রত্যন্ত অঞ্চলে মুমূর্ষু রোগীদের অক্সিজেন পৌঁছে দেওয়া কিংবা রোগীদের হাসপাতালে নিয়ে আসার কাজও করছেন তারা। স্বেচ্ছাশ্রম দেওয়া ছাড়াও এসব কাজের পুরো ব্যয় বহন করছেন সংগঠনটির সদস্যরা। মানুষকে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি, তারপর আপনার আমাদের অক্সিজেন সেবা আছে প্রায় 3500-4000 মানুষকে আমরা অক্সিজেন সেবা দিয়েছি। নিয়মিত প্রতিদিন আমরা 15 থেকে 20 জনকে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় যাবতীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে গাউসিয়া কমিটির এই স্বেচ্ছাসেবকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বলা হয়ে থাকে করোনা মহামারীতে আর্থিক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছেন দেশের 10 কোটিরও বেশি মানুষ, আর তাদের পরিবারের উপার্জন কমেছে প্রায় 74%। এই অবস্থা আরও করুণ, দিন আনে দিন খায় মানুষের জন্য। বর্তমানে দিনমজুরের কিছু কাজ শুরু হলেও পারিশ্রমিক কমেছে অনেক। সাত্তার শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। 17 বছর ধরে মোহাম্মদ ইসমাইল কাজ করেন মেগা সিটি ঢাকায়। জামালপুরের নরিন্দিতে 3 সন্তানের সংসার চলে এই আয়ে। এত বছরে কাজের এমন অভাবে পড়তে হয়নি ইসমাইলকে। কাজ কাম কম, মনে হয় আপনি কাজ করাবেন না, আমার তো অভাব করতে বাধ্য। এদিকে মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার মধ্যেই আমুলিয়া মডেল টাউনে 28,000 টাকা চুক্তিতে 1 সপ্তাহের মধ্যে মাটি ভরাটের কাজ নিয়েছেন অনেকটা বাধ্য হয়ে। কারণ এই কাজে আগে পেতেন 35,000 টাকা। খাটাতে হচ্ছে 17 জন শ্রমিককে। এখন জনপ্রতি তাদের হাতে দিতে পারছেন 500 টাকা করে। অথচ এই কাজেই করোনার আগে পারিশ্রমিক ছিল দিনে 800 টাকা। করোনার আগে খুব মাটির কাজ কাম আছিল, এই করোনা নেই কিছুদিন আমরা কাজ করতে পারি নাই। বুঝছেন, এনকা মনে করেন দেশের মধ্যে কাজই কম। এই যে কাজ নিছি, যে কাজের দাম হচ্ছে 35,000 টাকা, নিচে 28,000 টাকা দিয়ে। আগে রাজমিস্ত্রির কাজ আসছিল, বিভিন্ন সাইডে খামার আসছিল, এগুলোর কাজ করাইতো। এখন পাবলিকের কাছে কাজ নাই। এই যে বালুর কাজ নিছি, মাসের মধ্যে দেওয়া যাইতেছে 8-9,000 টাকা পাই, খাওয়ার পরে 1,000 টাকা বাড়িতে দিতে পারি না। এদের মতন শহর কি গ্রাম, দৈনিক আয় কমেছে প্রান্তিক মানুষের। 2019 সালে যেখানে সরকারি হিসেবে দারিদ্র্যের হার ছিল 20.5%, এই সময়ে তা বেড়ে 41% হবার আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠানগুলোর। আরেক গবেষণা প্রতিবেদনে উঠে আসে, করোনা মহামারীতে দিনে আনে দিনে খায় এমন প্রায় 70% মানুষের আয় বন্ধ হয়েছে। 30 ভাগ কম মজুরির অফার করা হচ্ছে। খাদ্য সহায়ক কর্মসূচি এবং তাদেরকে স্পেশাল কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রচেষ্টা থাকা উচিত। বসতবাড়ি থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা নির্মাণ কাজের যে সাইটগুলো রয়েছে দেশ জুড়ে, সেখানে এখন এরকম নিরিবিলি অবস্থা। অধিকাংশ জায়গায় করোনার কারণে অথবা আর্থিক সক্ষমতা না থাকার কারণে নির্মাণ সাইটগুলো এভাবে পড়ে রয়েছে। এ কারণেই যারা দিনমজুর তারা কিন্তু তাদের কাজ পাচ্ছেন না। এছাড়া যে অল্প কিছু কাজ রয়েছে সেখানে তাদের কাজ করতে হচ্ছে কম পারিশ্রমিকে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানের রেস্টুরেন্টের আড়ালে চলছে জমজমাট বারের ব্যবসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতরাতে হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 20 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও সীসা জব্দ করে। এ ঘটনায় রেস্টুরেন্টের ম্যানেজার সহ 2 জনকে আটক করা হয়েছে। রাজধানীর গুলশানের সুপরিচিত রেস্টুরেন্ট হর্স অ্যান্ড হর্স শুধু রেস্টুরেন্ট হিসেবে পরিচিত হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উঠে এসেছে অন্য গল্প। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে বিদেশি মদ, বিয়ার ও সীসা বিক্রির প্রমাণ মিলেছে বুধবার রাতে চলা অভিযানে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এই অভিযানে 810 ক্যান বিয়ার, 203 বোতল বিদেশি মদ এবং 2 কেজি সীসা জব্দ করেছে তারা। রেস্টুরেন্টের অনুমতি থাকলেও বারের জন্য কোনো অনুমতি নেয়নি প্রতিষ্ঠানটি। জব্দ করা এসব মদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়া হয়নি কোনো ছাড়পত্র। হর্স অ্যান্ড হর্স নামীয় রেস্টুরেন্টে বিপুল পরিমাণ
বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, বিদেশি মদ, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এগুলো সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছে। অভিযুক্ত দুজনকে আটক করা হলেও রেস্টুরেন্ট বন্ধ করা হবে না বলেও জানিয়েছে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, একজন এখানকার ম্যানেজার, এই রেস্টুরেন্টের ম্যানেজার, আর একজন অ্যাকাউন্টস অফিসার, যারা সরাসরি ইনভলভ এর সঙ্গে, এবং তারা নিজেরাই আমাদের গোডাউন দুটো তারা নিজেরাই দেখিয়ে দিয়েছে। মালিক সহ আমরা যে দুজনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে থানা। এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রেলের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেন ইজারা দেওয়া হয়েছে পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে। দুর্নীতির প্রমাণও পেয়েছে রেলপথ মন্ত্রণালয়। SR ট্রেডিং নামের ওই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে 2 কোটি টাকা। দুর্নীতির বিষয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা সময় সংবাদকে দেন ঘুষের প্রস্তাব। নাজবুস সালেহির রিপোর্ট। দৈনিক 1,70,000 টাকা ইজারায় চলত জামালপুর কমিউটার ট্রেন। পরে মাত্র 70,000 টাকায় SR ট্রেডিংকে ইজারা দেওয়া হয় সেটি। 10 বছরের লোকসান 36 কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিবেদনেই উঠে এসেছে এমন দুর্নীতির চিত্র। একই অবস্থা দেওয়ানগঞ্জ কমিউটারের বেলায়ও। প্রতিদিন 90,000 টাকা ইজারায় চলে এটি। 2012 সালে যাত্রী পরিবহনে 50% আর পণ্য পরিবহনে 100% ভাড়া বাড়ায় সরকার। 8 বছর ধরে নতুন ভাড়া আদায়ও করছে ইজারাদার, কিন্তু রেলকে দেয়া হচ্ছে আগের ভাড়া। অর্ধেক বাড়ছে, 50%। এখন তো 95 টাকা হয়েছে। 30 টাকা ভাড়া 95 টাকা, নাহলে সিট নাই। যখন থেকে ভাড়া বাড়ছে 50% বাড়ছে, তখন থেকেই আমরা এটা হয়েছে আর কি। নতুন ভাড়া অনুযায়ী 2 ট্রেনে প্রতিদিন 70,000 টাকা কম ইজারা ধরে তা পরিশোধ করতে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে একটি চিঠি দেওয়া হয় SR ট্রেডিংকে। এতে 8 বছরে লোকসান হয়েছে প্রায় 20 কোটি টাকা। অনিয়ম তদন্তে গঠিত 5 সদস্যের কমিটির রিপোর্টে পূর্বাঞ্চলের তৎকালীন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমান, ডেপুটি বাণিজ্যিক কর্মকর্তা জোবেদা আক্তার ও এডিশনাল বাণিজ্যিক কর্মকর্তা AAM শাহনেওয়াজকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। শাহনেওয়াজ এখন পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। এই ব্যাপারে কথা বলতে গেলে সময় সংবাদকে ঘুষের প্রস্তাব দেন তিনি। রিপোর্টটা না করলে ভালো হয়। আপনাকে কিছু একটা গিফট করবো আর কি, ভালো কিছু। যদি আপনার কিছু চাহিদা থাকে বলবেন, আমিও কিছু আপনাকে গিফট করলাম। গিফট বাবদ মনে করেন যদি কিছু নিতে চান দিলাম, অথবা যদি বলেন আমি কিছু আপনাকে অনারিয়াম করলাম। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী। যে প্রশ্নটি তুলেছেন আপনি, সেটাই আমার অবশ্য নলেজে নেই। আমি এটা যেহেতু আপনি বলেছেন, আমি সংশ্লিষ্ট যে ফাইল, এটা আমি কালকেই দেখব। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, এই ধরনের কোনো রিকমেন্ডেশন হয় বা থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত 54টি ট্রেনের 34টি SR ট্রেনিংয়ের দখলে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। শিবুলিয়া কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমদাদ, পাটুরিয়া দৌলতদিয়া নোটের কিন্তু আসলে শিবুলিয়া কাঁঠালবাড়ি নোট অচল অবস্থার কারণে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে পাটুরিয়া আর দৌলতদিয়া নোটে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আসলে মরার উপর যে খাড়ার ঘাটা হয়ে দাঁড়িয়েছে ইমদাদ, সেটা হচ্ছে শুধু শিবুলিয়া কাঁঠালবাড়ি নোট নয়, 3টি কারণে পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে এই যানজটের সৃষ্টি হচ্ছে। আমি একটু ভোর থেকেই রয়েছি, সেই ক্ষেত্রে খুবই ভোর থেকেই দেখছি আসলে পাটুরিয়া দৌলতদিয়া মাত্র আর কি 17টা ফেরি রয়েছে। যেহেতু বিকল্প চ্যানেল হিসাবে রোড হিসাবে পাটুরিয়া দৌলতদিয়া নোটে ব্যবহার করার জন্য কর্তৃপক্ষ এই রোডকে দিয়েছে বিকল্প, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই রুটের যে সংস্কার পরিকল্পনা সেটা কিন্তু না নিয়ে কর্তৃপক্ষ এই যানবাহন গুলোকে এই যে পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে দিচ্ছে, যার জন্য কিন্তু এটা আসলে ভোগান্তি চরম থেকে চরম আকার ধারণ করছে। তার অন্যতম 3টি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ফেরি সংকট এবং ঘাট সংকট। ফেরি সংকটের কথা যদি বলি তো ফেরি সংকট, মাত্র 17টি ফেরি এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া রয়েছে, যা সাধারণ সময় থাকে। অন্যদিকে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে 3টি ফেরি, ফেরি শাহপরান,
ফেরিতে ফেরি শাহপরান, ঢাকা ফেরি এবং বনলতা নামের এই 3টে ফেরি কিন্তু এখন বিকল রয়েছে, যার জন্য ফেরি মাত্র 14টা ফেরি চলাচল করছে। তাও আবার কখনো কখনো ডিলে আপডেল এবং কি আপ ডাউন বৃষ্টি, কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টির জন্য মাত্র 10 থেকে 12টি রাত্রে ফেরি চলাচল করছে, যার জন্য ফেরি সংকটের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌটে আসলে দেখা দিয়েছে যানজট আর মানুষের ভোগান্তির কিন্তু সীমা নেই। কর্তৃপক্ষের আসলে এখানে বিকল্প রুট হিসাবে যা শ্রমিক এবং ব্যবসায়ীরা বলছে যে বিকল্প রুট চিহ্নিত করার আগেই কিন্তু সেখানে পরিকল্পনা করে ঘাট সংখ্যা বৃদ্ধি করা এবং কি তার সাথে সাথে কিন্তু আসলে ফেরির সংখ্যা বৃদ্ধি করে কিন্তু এটা বিকল্প রুট হিসাবে করা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না। একটি ফেরি বৃদ্ধি করলেও সেটা কিন্তু ইতিমধ্যেই এটা বিকল্প রুট ঘোষণা করার পরে 3টি ফেরিকে আসলে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে নেওয়া হয়েছে, যা আসলে এই পরের উপর শ্রমিকদের একদম খারাপ ঘা হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌটের যারা এই মুহূর্তে মাছের গাড়ি, সবজিবাহী গাড়ি তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে ঘাট কর্তৃপক্ষ বলছে, কিন্তু আমরা যা বাস্তবে দেখছি আসলে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু বিলম্ব হচ্ছে, এসে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এর কারণে কিন্তু যারা তিক্ত হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা, তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌটের দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ঘাটের দিয়ে কিন্তু ভাঙন দেখা দিয়েছে দুদিন ধরে, যতটুকু আমাকে আসলে ওই 3 নম্বর ঘাট লোকে নিশ্চিত করেছে। সেই ক্ষেত্রে কিন্তু যদি সঠিক সময়ে পরিকল্পনা না নেওয়া হয়, যদি পাটুরিয়া দৌলতদিয়া নৌটা আবার অচল হয়ে যায়, তাহলে কিন্তু দেশের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া নৌটে আসলে সরকার, বিআইডব্লিউটিএ, টিসির কিন্তু একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এর মধ্যে যদি আপনাকে পুরো ঘাটটি একটু আমি দেখাই এই মুহূর্তের, সেই ক্ষেত্রে কিন্তু পুরো ঘাটের যে চিত্র, সেক্ষেত্রে কিন্তু 5 নম্বর যে ঘাটটি রয়েছে, 5 নম্বর আমি রয়েছি 4 নম্বর ঘাটে। 5 নম্বর ঘাটের যে ফেরিগুলো রয়েছে সম্পূর্ণ ফেরি আপনারা দেখছেন এনআইতে পরীক্ষা এবং এই মুহূর্তে কিন্তু নঙ্গর করেছে 5 নম্বর ঘাটে। শাহপরান ফেরি ঢাকা এবং বনলতা কিন্তু দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আসলে বিকল হয়ে গিয়েছে। শুধু যেটা আপ পকেট রয়েছে, আপ পকেটে কিন্তু এনায়তপুরি ফেরিটা নঙ্গর করে আছে। তবে পাটুরিয়া দৌলতদিয়ার যে ডাউন পয়েন্ট রয়েছে, সেই ডাউন পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেখানে ড্রেজিং কাজ চলছে। এই ড্রেজিং কাজের ভিতরে কিন্তু এই একটি বিষয় রয়েছে যে পাটুরিয়া দৌলতদিয়ার এই 4 নম্বর ঘাট থেকে 5 নম্বর ঘাট পর্যন্ত কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই বা 2-1 দিন পরপরই ডুবোচরের সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ডুবোচরের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে ড্রেজিং কাজ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ চালাচ্ছে। তবে সেই ক্ষেত্রে 3 নম্বর যে ঘাটটি রয়েছে, সেই ঘাটে এখন 3টে ফেরি থাকার কারণে সেখানে কিন্তু যানবাহনের সেখান থেকে 3 কিলোমিটার পর্যন্ত একটি দীর্ঘ সারি রয়েছে। সবকিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু যানবাহনের জটের সেটা কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে সচল চ্যানেল কিন্তু যে কোনো সময় অচল হয়ে যেতে পারে যদি কর্তৃপক্ষ সঠিক সময়ে সঠিক আসলে পদক্ষেপটা না নেয়। এটাই আমাকে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে ইমদাদ সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। 3 দফা বন্যার তাণ্ডব থামতে না থামতে নদী ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়গুলো রক্ষায় এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সহস্রাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। তৃতীয় দফা বন্যার পানি কমার সাথে সাথে ধরলার ভাঙনের কবলে পড়েছে ফুলবাড়ী উপজেলার মেখলিরচর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এর অর্ধেক অংশ ভেঙে এখন নদীতে।
পাশাপাশি তিস্তার ভাঙনের কবলে পড়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ভবন নিলামে বিক্রির চেষ্টা করা হলেও ক্রেতা পাওয়া যায়নি। আর ধরলার ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার চরকৃষ্ণপুর, সারডোপ ও নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরকৃষ্ণপুরের বিদ্যালয় ভবন ৩৩,০৪০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। আর নন্দদুলালের ভিটা বিদ্যালয়ের চর প্যাটার্ন টিন শেড ঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের এই পাশেও নদী, ওই পাশেও নদী, মাঝখানে আমাদের একটা স্কুল, এই স্কুলটা ভাঙলে আর আমাদের লেখাপড়া হবে না। স্কুল ভাঙে যায় তো আমাদের সাফ লেখাপড়া করার মতন বুদ্ধি থাকবে না। ৮-১০ দিন আগে ভাঙনি ধরছিল, অনেকে দেখি গেছে, কোনো কাজই হলো না। ভাঙন ঠেকানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানালেন জনপ্রতিনিধি। উপর কর্মকর্তাকে বলছি বা পানি উন্নয়নকে বলছি, স্কুলটা রক্ষা করার দরকার। সরকারিভাবে ডাকের ব্যবস্থা করা হয়েছিল, ডাকের ব্যবস্থার দিন আমরা কোনো ডাক উপদেশকে পাইনি। এদিকে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখার জন্য টিন শেড ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা। আমরা বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকায় সকল শিশুর পড়ালেখা কন্টিনিউশনের স্বার্থে অস্থায়ীভাবে গৃহ নির্মাণ করে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রম যাতে সচল থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। জেলায় ১,২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি মৌসুমে 10টি নদীগর্ভে বিলীন এবং 5টি ভাঙনের কবলে পড়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে নদী ভাঙনে দিশেহারা বগুড়ার সারিয়াকান্দির কয়েকটি ইউনিয়নের মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট, এমনকি স্কুলও বাদ পড়েনি। অসহায় মানুষের আকুতি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তাদের সম্পদ রক্ষার। বগুড়ার চরাঞ্চল ঘুরে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বাঙালি নদীর ভাঙনে জমিজমা হারিয়ে অসহায় সইমুদ্দিন। শেষ বয়সে বাড়ি ভিটার জন্য কোথায় ঠাঁই মিলবে? শুধু তিনি নন, সারিয়াকান্দির নার্সি ইউনিয়নের গোদাগাড়ি, গণকপাড়া, মালিপাড়া গ্রামের অনেকের আতঙ্ক এখন নদী ভাঙন। জমিগুলোর মেলার আবাদ হয়, এই আবাদ খাই আমরা বাইছি। এখন ওই নদী ভেঙে গেলে তো আমাদের দিন বাজার যাবার লাগে। আমরা নিঃসহায় দেবো, আমরা নিঃসম্বর, আমার কিছুই ছিলেন থাকবে না। বাড়ি ঘরগুলো অক্কা করে দেয় না, না তো বাড়ি ঘর মোট আমাদের শেষ হয়ে যাবে। আমরা কুড়ি যা আশ্রয় নেবো, কুড়ি যা থাকবো। হাট শেরপুর ইউনিয়নের চর দিঘিপাড়া প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হচ্ছে। 2005 সালে নির্মিত বিদ্যালয়টিতে অনেক স্মৃতি শিক্ষার্থীদের। দুশ্চিন্তায় লেখাপড়া নিয়ে অভিভাবকরা। আমি ক্লাস 1-এ পড়তাম, এই স্কুল ভাঙে যাচ্ছে। আমার স্কুল ভেঙে যাচ্ছে, তার জন্য কষ্ট পাচ্ছি। এখন স্কুল তো হবি কুটি পড়বি কুটি, তার কোনো নিতে এখানে নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে বরাদ্দ চাওয়া হয়েছে। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে নদীর ড্রেজিংয়ের সাথে সাথে 2 তীর রক্ষার কাজ শুরু হবে। সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা খুব অচিরেই শুরু হবে এবং এই কাজটা সম্পন্ন হলে আমরা আশা করি যে বাঙালি নদীর ভাঙনটাও খুব দ্রুত আমরা রক্ষা করতে পারব। সরকারি তথ্য মতে 2 সপ্তাহ ধরে চলা নদী ভাঙনে 8টি কমিউনিটি সেন্টার, 3টি বিদ্যালয় সহ কৃষি বিভাগের প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ডিজিটাল সেন্টারের নামে 540 কোটি 94 লাখ টাকা লোপাটের অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে অপসারণের সুপারিশে একমত হয়েছে সংসদীয় কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির 7ম বৈঠকে তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। সংসদীয় কমিটির ক্ষোভের মুখে কোনো জবাব দিতে পারেননি ডাকের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। এ বিষয়ে কমিটির সদস্য ঢাকা 20 আসনের এমপি বেনজির আহমেদ জানান, ভদ্রের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ এসেছে। তাকে পদে রেখে কোনো তদন্ত করা সম্ভব নয়, এজন্যই পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী 20 অক্টোবর 9টি উপজেলা পরিষদ ও 61টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। দলীয় প্রতীকে এই নির্বাচনে অংশ নেবেন প্রার্থীরা। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে কমিশন সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
মাদারীপুর জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনির চৌধুরী। একই সময় শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ মোল্লা এবং বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রায়হান উদ্দিন শান্ত, বিএনপির প্রার্থী খান মতিয়ার রহমান ও জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৬শে সেপ্টেম্বর পাবনা ৪ আসনের উপনির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা জানান, নির্বাচনের আগের দিন রাতে নয়, ভোটের দিন সকালেই কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। সকালে ব্যালট পাঠাবো, আলাদা স্ট্র্যাটেজির তো কিছু নেই, আইন যেরকম আছে সব ধরনের ব্যবস্থাপনা প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, এর মধ্যে কিছু বাকি নেই। আগামী 20শে অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ এবং নওগাঁর মান্দা, যশোর সদর, খুলনার পাইকগাছা, সুনামগঞ্জের জামালগঞ্জ, চাঁদপুরের মতলব দক্ষিণ ও কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন রংপুর সদর উপজেলার 3 ইউনিয়ন সহ 61টি ইউনিয়নেও ভোট গ্রহণের কথা রয়েছে। নিয়াজ মাকদুম, সময় সংবাদ। পটুয়াখালীতে 29টি কচ্ছপ সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব ৮। গতকাল সকালে পাচারকারী সন্দেহে শুকলাল বিশ্বাসকে সদর থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, মঙ্গলবার রাতে তথ্যের ভিত্তিতে পৌর শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কুয়াকাটা থেকে যশোরগামী 7 স্টার পরিবহনে তল্লাশি চালিয়ে শুকলাল বিশ্বাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে সদর থানায় একটি মামলা করা হয়। নিয়ন্ত্রণহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ রাজধানীর বীরপুরের পাইকারি সবজি আড়তের ব্যবসায়ীরা। পণ্য পরিবহনে রিকশা প্রতি 10 টাকা আর ভ্যান প্রতি গুনতে হচ্ছে 20 টাকা করে। কেন এই টাকা নেওয়া হচ্ছে আর এর নেপথ্যেই বা কারা, তা জানতে চাইলে সময় সংবাদের ক্যামেরা দেখেই দৌড়ে পালান চাঁদাবাজরা। পুরো বাজার ঘুরে কোথাও নজরে আসেনি পুলিশের তৎপরতার। সুমন আহমেদের তোলা ছবিতে জুবাইর ফয়সালের রিপোর্ট। এক দৌড়ে পগার পার। চোর পুলিশের খেলা নয়, এটি আসলে সময় সংবাদের ক্যামেরা দেখে অবৈধভাবে অর্থ উত্তোলনকারী এক যুবকের পালানোর দৃশ্য। জ্যাম ছোটানোর জন্য সরকারের লোকজন আছে, আপনি দায়িত্ব নিয়ে টাকা নিচ্ছেন কেন? শাহ আলী মাজার হয়ে মিরপুর বেড়িবাঁধ ঢুকতেই চোখে পড়বে পাইকারি সবজির আড়ত। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন যেখানে কয়েক কোটি টাকার কাঁচা সবজি হাত বদল হয়ে চলে যায় রাজধানীর নানা জায়গায়। কিন্তু এই বাজার ঘিরে সরকারের পরিকল্পনা আর পুলিশি তৎপরতার অভাবে দিনের পর দিন চলে আসছে অবৈধ অর্থের কারসাজি। এই যেমন হলুদ টি শার্টের এই ব্যক্তি গেইটে বসে মাজারের নামে তুলছেন টাকা। টিভি ক্যামেরা দেখে তিনিও বনে গেলেন ক্রেতা। টাকার সময় গ্রুপ করে কারা করে আমরা জানি না, আমরা শুধু ভিতরে বাজারের ভিতরে। এই বাজার থেকে পণ্য বের করতে গেলেই দিতে হয় টাকা। তারা কয় আমাকে খুঁট দিতে হইব, সাদা দিতে হইব। ভ্যান নামলে পারে ভ্যানে দেওয়া লাগে 30 টাকা। এটা ওনাদেরকে না দিলে মনে করেন আমরা যাইতে দেয় না। অনেক সময় মারামারি ঝগড়াঝাটিও লাগে। আমার সাথে মনে করেন 2-3 বার ঝগড়া লাগছে, তা কি করে মনে হয় ক্ষমতা আছে এরা নিতে আছে ভাই। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা খুব বেশি কঠিন না হলেও বরাবরই তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরেই। ব্যবসায়ীরা মনে করেন এর নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বাজার ব্যবস্থার উপর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান পদ্ধতিতে সবজির চারা তৈরি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাজিরপুর এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ জিয়াউল হক। জিয়া, সরাসরি যাচ্ছে তার কাছে। জিয়া। ধন্যবাদ ইমদাদ। আমি এখন অবস্থান করতেছি পিরোজপুর নাজিরপুর উপজেলার কলারদনিয়া ইউনিয়নের মুগারজোর গ্রামে। এই গ্রাম সহ পিরোজপুরের 2টি এবং নেসারাবাদের 2টি, মোট 4টি ইউনিয়ন বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকে। এসব বিল অঞ্চলে বছরে 6 মাস থেকে 7 মাস পানিতে নিমজ্জিত থাকে এবং 6 থেকে 7 ফুট পানিতে তলিয়ে থাকার কারণে এই অঞ্চলে
তেমন কোনো ফসল কৃষকরা করতে পারে না। এই অঞ্চলে কৃষকদের নিজেদের উদ্ভাবিত ভাসমান পদ্ধতিতে শীতকালীন সহ বিভিন্ন ধরনের সবজির চারা তারা এখানে উৎপাদন করে, যেটি এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। এখানে কৃষকদের সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি, সেটা তারা আমাদেরকে এভাবেই জানিয়েছে যে তারা আগে দুবেলা দুমুঠো ভাত খেতে পারতো না, কারণ তাদের এই এলাকায় কোনো ধরনের কোনো ফসল ছিল না, তাদের কোনো কাজ ছিল না। কিন্তু 100 বছর ধরে তারও বেশি সময় হবে এখানে এই যে কৃষকরা ভাসমান পদ্ধতিতে শ্যাওলা, কচুরিপানা, টগর এগুলিকে পচিয়ে বেড সিস্টেম করে এখানে ধাপের মাধ্যমে লাউ, সিম, বরবটি, পেঁপে, চালকুমার, মিষ্টি কুমার সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি সহ অন্যান্য সবজির যে চারা তারা এখানে তৈরি করে। এখানের চারাটা খুবই গুণগত মান সম্পন্ন হওয়ায় বিভিন্ন এলাকা থেকে পিরোজপুর সহ আশেপাশে বিভিন্ন জেলার লোকজন এখান থেকে চারা কিনে নিয়ে যায়। প্রতিটি চারা এখান থেকে পাইকারিভাবে বিক্রি হয় 4 থেকে 8 টাকায়। কৃষকরা এই 4 থেকে 8 টাকায় একটি চারা বিক্রি করে, যে চারাটি পাইকারি বাজারে গিয়ে 10 থেকে 12 এমনকি 15 টাকায় মাঝে মাঝে বিক্রি হয়। তো এখানে কৃষকদের এই যে ভাসমান পদ্ধতির মাধ্যমে এই যে চাষাবাদ করে তাদের দিন যাপন করতে এখন আর তাদের আগের মতো কোনো কষ্ট হচ্ছে না। তারা তাদের এর মাধ্যমে তাদের পরিবার পরিজনকে নিয়ে এখানে খুব ভালোই আছে। যেখানে আগে কৃষকরা দুবেলা ভাত খেতে পারতো না, এখানে কৃষকরা এখন এই ভাসমান পদ্ধতিতে চাষাবাদ করে খুবই ভালো আছে। আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে হয়, এই যে চাষাবাদ করার কারণে এখানে এই যে ভাসমান পদ্ধতিতে যে চাষাবাদ হয়, এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 8 থেকে 10,000 মানুষ এই কর্মের সাথে জড়িত আছে। এবং এই যে 8 থেকে 10,000 কৃষক পরিবার, 8 থেকে 10,000 পরিবার তারা এই যে ভাসমান পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করতেছে। এবং তাদেরই একটাই অভিযোগ যে দিন দিন যে এই যে সব কিছু জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা আগের মতো লাভ করতে পারতেছে না। এজন্য কৃষকদের যে সরকারের কাছে একটাই দাবি, সেটা হচ্ছে তাদেরকে যেন বিনা সুদে ঋণ দেওয়া হয়, অথবা স্বল্প সুদে যদি তাদেরকে ঋণ দেওয়া হয় তাহলে হয়তো তারা এটা থেকে লাভ করতে পারবে। নতুবা এই অঞ্চলে মানুষের যে 100 বছরের ঐতিহ্য, এই যে ভাসমান পদ্ধতিতে ধাপ পদ্ধতিতে যে চারা উৎপাদন করা, এটি দিন দিন হয়তো আরও হ্রাস পাবে। কারণ এই প্রতিটা জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। আগে যেখানে কচুরিপানা তারা বিনামূল্যে সংগ্রহ করতে পারতো, এখন সেখানে কচুরিপানাও তাদেরকে কিনতে হচ্ছে। যে পতিত জমিতে তারা চাষাবাদ করতে পারতো বিনা খরচে, সেখানে এখন বছরে একটা বড় ধরনের টাকার অংশ দিতে হয় জমির মালিকদেরকে, যার কারণে কৃষকদের দিন দিন লাভের পরিমাণ কমে আসছে। এখানে এই কৃষকরা যে চাষাবাদ করে, এখানে যে বিভিন্ন ধরনের শাকসবজি এবং যে চারা তৈরি করে, এটার জন্য কৃষি বিভাগ সার্বক্ষণিক তাদেরকে সহায়তা করছে। কিন্তু কৃষি বিভাগ যেটা বলছে, তারা তাদেরকে পরামর্শ এবং প্রশিক্ষণ দিতে পারবে, কিন্তু তারা তাদেরকে আর্থিকভাবে কোনো সহায়তা দিতে পারতেছে না। তবে তাদেরকে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন ব্যাংকের কাছে তারা সুপারিশ করেছে যারা কৃষকরা বিনা সুদে অথবা স্বল্প সুদে ঋণ পায়, কিন্তু সেটা এখন পর্যন্ত এভাবে বাস্তবে কৃষকরা কোনো সেই স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ এখন পর্যন্ত তারা পায়নি বলেই আমাকে তারা জানিয়েছে এমনটি। তো এই সিজনে এখন এই যে মাঠে শত শত হাজার হাজার সবজির বীজ এখানে চারা তৈরি হচ্ছে, যেটি পিরোজপুর সহ আশেপাশে বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই চারাটা নেওয়া হয়। এবং গত বছর কৃষি বিভাগ আমাকে যেটা জানিয়েছে, গত বছর এখানে তারা প্রায় 1 কোটি চারা উৎপাদন করেছে। এবছর আবহাওয়া ভালো থাকলে 1 কোটিরও বেশি চারা তারা উৎপাদন করতে পারবে, এমনটাই কৃষকরা আমাকে জানিয়েছে। আরেকটি কথা হচ্ছে যে এই যে 1 কোটি চারা, এই 1 কোটি চারার মূল্য প্রায় 3 থেকে 4 কোটি টাকা। 3 থেকে 4 কোটি টাকা। তো এইভাবেই কৃষকরা দিন দিন এখানে চারা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতেছে। তো সরকারি সহায়তা পেলে হয়তো তারা আরও সামনে এগিয়ে যাবে, এমনটাই আশাবাদ কৃষকদের। তো পিরোজপুরের ভাসমান সবজির হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইমদাদ, পিরোজপুর থেকে সহকর্মী জিয়াউল হক জিয়া।
হঠাৎ বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন কক্সবাজারের ট্রলার মালিক ও জেলেরা। গত 4-5 দিন ধরে সাগরে মাছ শিকার করতে যেতে না পারায় উপকূলে বসে চরম দুশ্চিন্তায় দিন কাটছে জেলেদের। ট্রলার মালিকরা বলছেন লোকসান গুনতে হচ্ছে তাদেরও। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, তাই সাগরে মাছ শিকার বন্ধ করে কক্সবাজার উপকূলে ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার। বাঁকখালী নদীর মোহনায় 5-6 দিন ধরে নোঙর করা নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার ট্রলার এফবি হাজি সলিমা। হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ট্রলারের জেলেরা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে কক্সবাজার উপকূলে। যে কষ্ট করতেছি, লাহারে বাতাসে ভাত খাইতে পারি না, চলতে পারি না, জাল মারতে পারি না। গেলে মাছ পাইলে হয়তো 200 টাকা কামাই করতে পারি, আর নইলে মালিকেও কোনো 10 টাকা দেয় না, কেউ কোথার থেকেও 10 টাকা আমরা ইনকাম পাই না। সাগরে মাছ শিকার করতে গিয়ে সরকারি নিষেধাজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যায় প্রতিনিয়ত পড়তে হচ্ছে ট্রলার মালিকদের। তার উপর হঠাৎ বৈরী আবহাওয়ায় লোকসানের মাত্রা বাড়িয়ে দিচ্ছে বলে দাবি তাদের। 2 লাখ টাকা মতো খরচ হয়, তো যদি গিয়ে সেখানে ঘূর্ণিঝড়, নিম্নচাপ, ভূমিকম্প এগুলোর মধ্যে যদি পড়ে, তাহলে মাছ যদি না পাই তাহলে আমাদের পুরা এটাই লস। ট্রলারে যদি মাছ পাই তাহলে আমরা স্বস্তির মুখ দেখব, না হলে ক্ষতি ছাড়া আর কিছু নাই। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এখন মাছ শূন্য। বৈরী আবহাওয়া কেটে গেলে আবার ল্যান্ডিং প্রক্রিয়া স্বাভাবিক হবে এবং জেলেরা মাছ ধরতে সাগরে চলে যাবে। আবহাওয়ার কারণে কক্সবাজার উপকূলে ফিরেছে 6000-এর বেশি মাছ ধরার ট্রলার। এসব ট্রলারে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাগরে মাছ ধরা অনেকটা বন্ধ থাকলেও নদী ও হাওরের মাছের জমজমাট বাজারগুলো এই মুহূর্তে সাভারের বাইপালে মাছের বাজারে আছেন সহকর্মী মোজাফর হোসেন জয়। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। জয়। ইমদাদ, আপনি জানেন যে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা, এখানে প্রায় 30 থেকে 40 লাখ লোকের ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একটি বিশাল বাজার রয়েছে, যেটি বাইপাল বাজার। এই বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার মতো মাছের লেনদেন হয়ে থাকে। এই লেনদেনের মধ্যে রয়েছে বাজারের মধ্যে রয়েছে রুই মাছ, সিলভার, গুলশা, মিরকা, বাগদা মাছ, এছাড়াও রয়েছে পাঙ্গাস, রুই, এছাড়াও রয়েছে কুয়াকাটা থেকে আসা আপনার ইলিশ মাছ, পোয়া মাছ, এছাড়াও আরো মাছ রয়েছে মলা, ঢেলা সহ চিতল মাছ, এবং আর যে মাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে বোয়াল, কাজলি এবং কুরাল মাছ। যে মাছগুলোর দাম এখানে পাইকাররা বলছেন, বিশেষ করে ইলিশ মাছ, কুয়াকাটা থেকে যে ইলিশ মাছগুলো এসে থাকে বা ভৈরব থেকে যে ইলিশ মাছগুলো এসে থাকে, সেগুলোর দাম গড় ভেদে 1000 থেকে 1050 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে সিলভার মাছ বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, গুলশা বিক্রি হচ্ছে 550 টাকা দরে, মিরকা মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা দরে। সেছাড়া বাগদা বা গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 500 থেকে 555 টাকা দরে। পাঙ্গাস বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 110 টাকা দরে। এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, যা খুলনা থেকে এখানে এসে থাকে। এছাড়া আপনার পোয়া মাছ, যেটি ভৈরব থেকে এসে থাকে, তা 320 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কার্ফু মাছ, যেটি স্থানীয় বাজারে আমরা পেয়ে থাকি, স্থানীয় উৎস থেকে পেয়ে থাকি, তা 100 থেকে 130 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে সমস্ত মাছ রয়েছে সেগুলো হচ্ছে মলা, ঢেলা, এগুলো গড়ে আপনার 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যেটি হচ্ছে যে চিতল মাছ, খুলনা থেকে যেটি এসে থাকে এই বাজারে, তা 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বোয়াল 500 থেকে 550 টাকা দরে, কাজলি 350 টাকা দরে, এবং কুরাল মাছ 600 টাকা দরে বিক্রি হয়ে থাকে। তবে এখানকার ক্রেতারা এবং বিক্রেতারা সবাই খুশি। তারপরেও ক্রেতাদের অনেক অভিযোগ রয়েছে যে যেখানে বাংলাদেশে ইলিশ মাছের দাম কমার কথা, সেখানে বিভিন্ন স্থানে 750 থেকে 800 টাকা দরে বিক্রি হওয়ার কথা, এই বাজারে তা চড়া দামে 1000 টাকা করে বিক্রি হচ্ছে। তার কারণ হিসেবে এখানকার পাইকাররা যেটা জানিয়েছেন সেটি হচ্ছে যে আপনার এই পাইকাররা জানিয়েছেন যে ইন্ডিয়াতে মাছ চলে যাওয়ায় মাছের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ইলিশ মাছের দাম। এছাড়া এই অঞ্চলে প্রায়
5 থেকে 6 হাজার ছোট বড় মিলিয়ে আপনার মাছ ব্যবসায়ী রয়েছে, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মাছ কিনে থাকে এবং তারা প্রতিদিন ভোর 6টা থেকে 8টা পর্যন্ত এই বাজারটি সীমাবদ্ধতা থাকে। 8টার পরে আর এই বাজার জমে না। এর মধ্যে 5 থেকে 6 হাজার পাইকার ছোট বড় মিলিয়ে এখান থেকে মাছ ক্রয় করে থাকে। বিভিন্ন ধরনের ক্রেতা এখানে আসেন, তাদের অভিযোগ হচ্ছে উচিত মূল্যের চেয়ে একটু বেশি দাম হাঁকাচ্ছেন পাইকাররা। আর পাইকাররা বলছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে, যেমন খুলনা থেকে, ভৈরব থেকে, ইভেন চিটাগাং থেকে, বিভিন্ন জায়গা থেকে যে পরিবহনে মাছ পরিবহন করার সময় তাদের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অর্থ প্রদান করতে হয়, যার ফলে মাছের বাজারে তাদের যে দাম, সে দামটি বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়ার ফলে তারা পাইকারদের কাছ থেকে একটু বেশি দাম হাঁকাচ্ছেন। ইমদাদ, সাভারের এই বাইপালের বৃহত্তর বাজার থেকে আমার কাছে মাছ বাজারের এই ছিল সর্বশেষ সংবাদ। ইমদাদ। সাভার থেকে মুজাফর হোসাইন জয় যোগ দিয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন মাছের বাজারের সবশেষ খবর। চুক্তি করেও বোরো মৌসুমে কুষ্টিয়ার 261টি মিল সরকারি গোডাউনে চাল সরবরাহ না করায় কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া মিলের জামানত বাজেয়াপ্ত, প্রণোদনা বাতিল ও আগামী 2 মৌসুমে চাল সরবরাহ থেকে চুক্তির বাইরে রাখার মতো পদক্ষেপ নিতে যাচ্ছে খাদ্য বিভাগ। এ অবস্থায় সরকারি গুদামে চাল সরবরাহের জন্য সময় বাড়ানোর দাবি মিল মালিক সমিতির। কুষ্টিয়া থেকে বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। চলতি বোরো মৌসুমে কুষ্টিয়ায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 34,000 মেট্রিক টন, কিন্তু সময় বাড়িয়েও সংগ্রহ হয়েছে 22,500 মেট্রিক টন। এ সময় 258টি হ্যাস্কিং ও 3টি অটো রাইস মিল চাল সরবরাহ করেনি। জেলায় এবছর সরকারি গোডাউনে চাল সরবরাহের জন্য 535টি চাল মিল চুক্তি করে। মিল মালিকদের দাবি, বোরো মৌসুমে ধানের দাম বেড়ে যাওয়া, চাল উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানে পড়তে হচ্ছে, যে কারণে অনেক মিল মালিক চাল দিতে ব্যর্থ হয়েছে। এই বছরে আমাদের এই হাতসিং মিলের চাতালের ব্যবসা খুব খারাপ। আবার সরকার এভাবে চাল দিতে যে আমাদের অনেক টাকা লস হয়ে গেছে। এবার পাইছে হচ্ছে 27 দুগুণে 54 টন দুইটি মিলে, তো তাতে আমাদের প্রায় 4 লাখের ঊর্ধ্বে লস হয়েছে। সরকারের সাথে চুক্তি করে চাল দিতে ব্যর্থ হওয়া মিলের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানায় মিল মালিক সমিতি। ধানের বাজার বেশি হওয়ার কারণে অনেক মিল মালিক হয়তো সরকারের যে 36 টাকা কেজি পূর্ব নির্ধারিত ছিল সে চাউলটা দিতে পারে নাই। তবে যদি একটু সময় বৃদ্ধি করে, আমরা মিল মালিক একটু বোঝানোর চেষ্টা করব যে সরকারকে চাউলটা পুনরায় আবার দেওয়ার জন্য। চুক্তি করেও চাল না দেয়ায় কালো তালিকাভুক্ত সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার খাদ্য কর্মকর্তা। যারা সরকারের সাথে চুক্তি ভঙ্গ করেছে তাদের জামানতটা, তাদের বস্তার জামানত এবং চালের যে 2% জামানত, আর যদি গাফিলতি থাকে তা ডেফিনেটলি তাদের জামানতটা ফেরত যাবে না। কুষ্টিয়া জেলা খাদ্য অফিসের তথ্য মতে জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার 65% চাল সংগ্রহ করতে পেরেছে খাদ্য বিভাগ। সময় সংবাদ, কুষ্টিয়া। বোরো মৌসুমে কম দামে ধান কিনে মজুত করলেও বর্তমান বাজার মূল্যকেই পুঁজি করছেন দিনাজপুরের মিল মালিকরা। দুপক্ষের দোষারোপের জাঁতা কলে পিষ্ট ক্রেতাকে প্রতি কেজি চাল কিনতে হচ্ছে 2 থেকে 3 টাকা বেশি দিয়ে। বাজারে ধানের দাম বেশি ও উৎপাদন ব্যয় বেড়েছে বলে অযৌক্তিক দাবি মিল মালিকদের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুরের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে গত 2-3 দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম প্রকার বেঁধে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। মূল্য বৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। চালের দাম বাড়ছে কেজিতে 3-4 টাকা করে, এরকম করে বাড়লে তো আমাদের সমস্যা। চালের দামটা যেন একটু কম থাকে, তাহলে আমরা দিন আনিয়ে দিন খাই যারা, তাদের জন্য খুব উপকার হবে। চালের দামটা একটু কমলে ভালো হয়। সরকার তো বলতে কমবে, দাম তো কমতেছে না। মূল্য বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার আর খুচরা বিক্রেতারা। মিলারা তো গুদাম ভর্তি করে রাখছে ধান, এখন তো আর গৃহস্থের হাতে ধান নাই, যে এখন অল্প স্বল্প ধান হাটে উঠে, এখন দাম তো বেশি হবেই। এদিকে আমরা বাজারে সাধারণ ক্রেতার কাছে বেচতে যে আমরা প্রচন্ড হিমশিম খাচ্ছি। চালটা বাড়ার কোনো প্রশ্ন হয় না, কারণ হচ্ছে ধান তো মিলারদের গোডাউনেই আছে। ধান কিনে ধানের দাম বাড়া দিয়ে ধানের দামটা বেশি বলতেছে, চালের দাম ওই জন্য বেশি। চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই জানিয়ে এই কৃষক নেতা বাজার স্থিতিশীল রাখতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন। চালের দাম কমানো যায় কিভাবে, প্রশাসনকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। অভিযোগ অস্বীকার করে চালকল মালিক গ্রুপের এ নেতা দাবি করেন, ধানের বাজারের সঙ্গে সঙ্গতি রেখে চাল বিক্রি করা হচ্ছে। সরকার যদি মনে করে যে আমরা ডিউ শুল্ক কমাবো অথবা ওএমএস ছাড়বো,
তাহলে ধানের বাজারে পড়ে যাবে এবং আড়তদার পর্যায়ে চালের বাজারে পড়ে যাবে, কারণ মিলেদের কাছে সেই পর্যাপ্ত পরিমাণে দাম নেই। জেলায় বড় মৌসুমে 1,71,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 7 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। তার সঙ্গে টানা বৃষ্টির পানি মিলে প্লাবিত সুখচর, নলচিরা, চরেশ্বর ও তমরদি ইউনিয়নের 20টি গ্রাম। দুর্ভোগে পড়েছেন এসব এলাকার অন্তত 10,000 মানুষ। ভেসে গেছে বেশ কিছু ঘরবাড়ি, গবাদি পশু ও পুকুরের মাছ। তলিয়ে গেছে ফসলি জমি। অনাহারে অর্থাহারে দিন কাটছে উপকূলের বাসিন্দাদের। এদিকে বৈরী আবহাওয়ায় নদী ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী সহ অভ্যন্তরীণ রুটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। বোমা মেরে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকির পর আতঙ্ক বিরাজ করছে প্যারিসে। নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বাঙালি কমিউনিটিতেও কাজ করছে উদ্বেগ। অনেকেই বলছেন বারবার সন্ত্রাসী হামলার শিকার হওয়া ফ্রান্স আবারও যেন বড় কোনো সংকটে না পড়ে, সেজন্য সচেতন হতে হবে এখনই। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় সকালে অজ্ঞাতনামা একটি টেলিফোন থেকে পুলিশের কাছে এই খবর আসে। পুলিশের একটি সূত্র জানিয়েছে এ সময় টেলিফোনকারী আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। টেলিফোনে হুমকি প্রদানের পরপরই পুরো আইফেল টাওয়ার ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘণ্টা দুয়েকের জন্য আইফেল টাওয়ার সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। কে বা কারা টেলিফোন করেছেন এটি তদন্ত করা হচ্ছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। টেলিফোনে বোমা মেরে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছুটা ভয় আর শঙ্কা কাজ করছে। করোনার মধ্যে এরকম একটা আবার হুমকি, এরকম বাঙালি কমিউনিটিতে একটা আতঙ্কের ব্যাপার। তো আশা করি এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। আইফেল টাওয়ারটা যখন খুলে দেওয়া হলো, পর্যটনরা আসা শুরু হলো, ঠিক এই সময় টেলিফোন। তো এতে করে বোঝা যাচ্ছে যে এমনিতেই পর্যটন শূন্য ফ্রান্স, এই মুহূর্তে এই ঘটনার কারণে পর্যটন আরও কমে যাবে আমার কাছে মনে হচ্ছে। গেল কয়েক বছরে ফ্রান্সে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, আর তাই আইফেল টাওয়ারের এই উড়ো টেলিফোন সাধারণ মানুষকে ফেলে দিয়েছে কিছুটা ভয় আর শঙ্কার মধ্যে। যদিও পুলিশ বলছে খুব দ্রুত তারা তদন্তের মাধ্যমে কে বা কারা টেলিফোন করেছেন সেটি তারা বের করতে সক্ষম হবে। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। অবশেষে সুস্থ হয়ে জার্মানির বার্লিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগে দীর্ঘদিন কোমায় ছিলেন তিনি। এখন তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে মস্কো আবারও দাবি করেছে নাভালনিকে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়নি। তিনি চাইলে যে কোনো মুহূর্তেই দেশে ফিরতে পারেন। জার্মানির বার্লিনের এই হাসপাতালেই দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সেই নাভালনি। টানা 1 মাস চিকিৎসার পর তিনি এখন পুরোপুরি সুস্থ। তিনি নিজেই হাসপাতালের সিঁড়িতে কারো সাহায্য ছাড়া দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে 44 বছর বয়সী এই নেতাকে কিছুটা রোগা দেখালেও বেশ সুস্থ মনে হয়। তবে শঙ্কা রয়েছে শরীরে বিষের প্রভাব দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। জার্মানির চিকিৎসকরা জানান তিনি এখন বাসায় থেকেই চিকিৎসা নেবেন। জটিল অবস্থার পর দ্রুত সুস্থ হয়ে ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। একাধিক পরীক্ষায় নাভালনিকে বিষ প্রয়োগের প্রমাণ মিললেও রাশিয়া বরাবরই তা অস্বীকার করে আসছে। আমরা দেখেছি ইউরোপের দেশগুলো ও সেখানকার নেতা বুদ্ধিজীবীরা কিভাবে নাভালনি ইস্যুতে জল ঘোলা করেছেন। নাভালনি একজন মস্কোর বাসিন্দা, তাকে নিয়ে পশ্চিমাদের বাড়াবাড়ি মানায় না। আর সবচেয়ে বড় কথা হলো কোনো প্রমাণই পাওয়া যায়নি যে তাকে স্নায়ু বিকল করার বিষাক্ত কোনো রাসায়নিক প্রয়োগ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র জানান নাভালনি চাইলেই দেশে ফিরতে পারবেন, এতে কোনো বাধা নেই। মস্কো যাওয়াটা তার নিজের ইচ্ছের উপরই নির্ভর করছে। পুতিন বিরোধী এই নেতা গেল 20 আগস্ট রাশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটে করে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। ইউরোপের একাধিক দেশের পরীক্ষায় তার শরীরে বিষের প্রমাণ পাওয়া গেলেও রাশিয়ার সুরেই কথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। জার্মানির একটি শহরে মসজিদে প্রকাশ্যে মাইকে আজান দেওয়ার অনুমতি মিলেছে। আজান নিষিদ্ধ করার দাবিতে স্থানীয়দের করা মামলায় জয় পেয়েছেন মুসলিমরা। টানা 5 বছরের আইনি লড়াই শেষে বুধবার মামলাটি খারিজ করে দেন জার্মান আদালত। এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।
জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। করোনার এমন দুঃসময়েও জার্মানিতে বসবাসরত সাধারণ মুসলমানদের জন্য দারুণ একটু সুখবর পাওয়া গেল। দীর্ঘ 5 বছর আইনি লড়াই শেষে জার্মানির নর্দার্ন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের মিউনস্টারের কাছে ওয়ের এরকেনস্ট্রিক নামের একটি অঞ্চলের মসজিদে শুক্রবার জুমার দিন মাইকে আজানের অনুমতি দিয়েছে স্থানীয় আদালত। আর এতে দারুণ খুশি জার্মানিতে বসবাসরত বিভিন্ন দেশের সাধারণ মুসলমানরা। আমরা প্রবাসী বাঙালিরা আসলে অনেক খুশি। আসলে জার্মান এমন একটি দেশ, এই দেশের সাধারণ মানুষের অধিকারটাকে যথেষ্ট মূল্যায়ন করা হয় এবং সরকার এটার সাধারণ মানুষের অধিকারটা, ওদের চাওয়া পাওয়াটা যথেষ্ট পরিমাণে পূরণ করার চেষ্টা করে। এবং শুক্রবারে মসজিদে আজান দেওয়ার অনুমোদন দেওয়াতে আমরা প্রবাসী বাঙালিরা অনেক খুশি। আসলে এটি একটি ঐতিহাসিক রায়। আমি মনে করি জার্মান সরকার এবং জার্মানের মানুষ এখানে অন্যান্য ধর্মের প্রতি যে শ্রদ্ধাশীল, এই রায়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং আমরা যারা প্রবাসী বাঙালি এবং আমরা মনে করি এই রায়ের মাধ্যমে আমরা আসলে সবসময় জার্মানিতে অন্যান্য ধর্মের মানুষ যারা আছে তারা আসলে আমাদের ধর্ম পালনে এখানে কোনো বাধা কোনো কিছুই নেই। এই রায়ের মাধ্যমে আরো আমাদের পথটা একটু সুগম হলো। যদিও বিষয়টি এত সহজ ছিল না। 2015 সালে মাইকে আজানের শব্দে শব্দ দূষণ হয়, এই মর্মে আদালতে মামলা ঠুকে দেন স্থানীয় এক দম্পতি। বিজ্ঞ আদালত 5 বছর বিভিন্ন বিষয়ে পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণ শেষে এই মর্মে রায় দেন, জুমার দিন 12টা থেকে 2টোর মধ্যে মাত্র 15 মিনিটের আজানে শব্দ দূষণ হয়, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত আরও বলেন, জার্মানি সবসময় ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আদালতের এমন রায়ে ওয়ের এরকেনস্ট্রিকের মেয়র কার্লস্টেন বেইবার সহ রাজনীতিবিদরা বলেন, জার্মানি এমন একটা দেশ যে দেশ সবসময় নাগরিকদের সকল অধিকার সহ মানবতা, উদারতা এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন একে অন্যকে বক্তব্যের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছেন। প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই নির্বাচনী প্রচারণায়। তবে অনেকের মধ্যেই শঙ্কা দেখা দিয়েছে, ট্রাম্প পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা। এসব বিষয়ে জানাতে এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। এমদাদ, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গের পূর্বেই আমি লস অ্যাঞ্জেলেসের একটি বিষয় জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে, গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে একজন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই মৃত্যুটি ছিল রহস্যজনক। গত সোমবার তার পরিবারের কাছে মৃত ফারহানের লাশ হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্ত শেষে, এবং ফারহানের লাশ দাফন করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের অদূরে পামডেলের একটি কবরস্থানে। সেখানে কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা স্বাস্থ্যবিধি মেনে তার জানাজায় অংশগ্রহণ করেছেন এবং তার দাফন সম্পন্ন করেছেন। ভিসা জটিলতা এবং তার কোভিড-19-এর কারণে তার বাবা দেশ থেকে আসতে পারেননি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে মৃত্যুর কারণ ডেথ সার্টিফিকেট যেটি বলা হয়, মৃত্যুর সনদে উল্লেখ করা হয়েছে শ্বাসরোধ করে তার মৃত্যু ঘটেছে। এবং এই শ্বাসরোধটি কেন এবং কিভাবে ঘটেছে সেটি এখন পুলিশি তদন্তাধীন রয়েছে। তবে ফারহানের পরিবারের পক্ষ থেকে তাদের এই সময়ে যারা কমিউনিটির নেতৃবৃন্দ তাদের পাশে দাঁড়িয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই রহস্যজনক মৃত্যুটিকে ঘিরে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের মাঝে একটি উৎকণ্ঠা এবং নানান ধরনের প্রশ্ন ছিল এবং তারা কিন্তু একটি বার্তা পেয়েছেন। সেটি হচ্ছে, করোনাকালীন সময়ে প্রত্যেক শিশুরাই ঘরে বসে যে অলস সময় কাটাচ্ছেন এবং সেই বিষয়টিতে যারা এখানকার অভিভাবক রয়েছেন তারা যাতে আরও যত্নশীল হয় সেরকম একটি বার্তা তারা পেয়েছেন। অর্থাৎ এই মৃত্যুর কারণটি জানা যাবে পুলিশি তদন্ত শেষে, সর্বশেষ কী কারণে তার মৃত্যুটি হয়েছে। তবে এখন যেটি বলছি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই দু দলের প্রচারণা এখন তুঙ্গে চলছে। অর্থাৎ কেউ কিন্তু বসে নেই। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা থাকার জন্য এবং জো বাইডেন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে তারা কিন্তু বেশ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল বুধবার যে শান্তিপূর্ণ তিনি যদি নির্বাচনে হেরে যান তাহলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি তিনি কিন্তু সেটি সম্পর্কে বলেছেন দেখা যাক কি হয়। অর্থাৎ ডেমোক্র্যাট নেতারা যেটি আশা করছিলেন, আগে থেকেই তারা আশঙ্কা করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হেরে গেলে সেক্ষেত্রে তিনি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা সেটি কিন্তু সংশয় রয়েছেন। সেই প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও আজকে স্মরণ করিয়ে দিলেন, তিনি কিন্তু বলেছেন যে সেটি দেখা যাবে। অর্থাৎ তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেননি তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। এ থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচনটি নিয়ে কিন্তু এবারের নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং নির্বাচনটির পরবর্তী যে সময়টিতে আরও বেশি একটি আশঙ্কা জনগণের মাঝে রয়েছে সেটি কিন্তু আরও একবার প্রমাণিত হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে দুটি পদ্ধতিতে এখানে ভোট হয়ে থাকে, ডাকযোগে এবং সরাসরি বুথে গিয়ে। অর্থাৎ 3 নভেম্বর যে ভোটটি অনুষ্ঠিত হবে সেটি ডাকযোগে, সেটি সরাসরি মানুষ গিয়ে ভোট দেবেন এবং ইতিপূর্বেই কিন্তু রাজ্যগুলোতে ভোট ডাকযোগে প্রেরণ শুরু হয়েছে। ডাকযোগে ভোটের সংখ্যা এবার অনেক বেশি, কারণ করোনাকালীন সময়ে মানুষ এবার প্রকাশ্যে গিয়ে ভোট দেওয়ার পরিবর্তে তারা কিন্তু ডাকযোগে ভোট দেওয়ার পদ্ধতিকেই বেশি নিরাপদ এবং বেছে নিয়েছেন। সে কারণে এবারে ডাকযোগের ভোটের সংখ্যা বিগত নির্বাচনগুলোকে সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে এখানকার মার্কিন নাগরিকরা মনে করছেন। অর্থাৎ 2016 সালের ডাকযোগে ভোটের সংখ্যা ছিল 20%, যেটি কিন্তু এবার ছাড়িয়ে অনেক বেশি হওয়ার আশঙ্কা করছেন নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলেই এটি কিন্তু বেশ ভাবি তুলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন যেহেতু ডাকযোগে ব্যালট প্রেরণ হচ্ছে বা ডাকযোগে ভোট গ্রহণ হচ্ছে, সে কারণে এবারের ভোট গণনায় কিন্তু বেশ সময় লাগবে বলে তারা ইতিমধ্যেই আভাস দিয়েছেন এবং এই সময়টি লম্বা হতে পারে, অনেক লম্বা সময় হতে পারে, যে কারণে ফলাফল পেতে কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বেশ সময় অপেক্ষা করতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এবারের ভোট গ্রহণ পদ্ধতি, আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি একটু ভিন্নতর, অন্যান্য দেশের তুলনায়, স্বাভাবিক নির্বাচনের তুলনায় এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি একটু ভিন্ন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে মোট 538টি ইলেকটোরাল ভোট রয়েছে। অর্থাৎ ইলেকটোরাল ভোট হচ্ছে যে সমস্ত রাজ্যগুলোতে মার্কিন জনগণরা ভোট দেবেন, যে প্রার্থী বেশি ভোট পাবেন সেই প্রার্থী সেই রাজ্যের ইলেকটোরাল ভোট সবকটি তিনি পাবেন। দুটি মাত্র রাজ্য বাদে সবকটি রাজ্যের এই নীতিমালা রয়েছে। অর্থাৎ 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে বিজয়ী হতে হলে 270 কিংবা তার বেশি পেতে হবে। 270 এবং তার বেশি যে ইলেকটোরাল ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এই হচ্ছে এখানকার নির্বাচনী বিধিমালা। তো সেই লক্ষ্যে তারা সবাই এগিয়ে চলেছেন এবং ডেমোক্র্যাট দলের যে লক্ষ্য, সে লক্ষ্যটি হচ্ছে তারা সবসময় ইমিগ্রেন্টদের সপক্ষে, অর্থাৎ নিম্ন আয়ে এবং মধ্যসত্ত্ব যারা রয়েছেন তাদের ভোট, আফ্রিকান আমেরিকান, ল্যাতিনো এবং এশিয়ান যারা রয়েছেন তাদের ভোটকে তারা বেশি নিতে প্রাধান্য দিচ্ছেন। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরের মতো শ্বেতাঙ্গদের ভোট এবং যারা এখানকার কট্টর এবং যারা এখানকার খোদ মার্কিনী তাদের সপক্ষে তিনি সবসময়ের জন্য থাকবেন। তবে ডেমোক্র্যাট নেতারা মনে করছেন যে এবারের নির্বাচনে যারা অভিবাসন যারা রয়েছেন, অর্থাৎ ইমিগ্রেন্ট যে সমস্ত নাগরিকরা রয়েছেন তাদের জন্য একটি বড় সংকট তৈরি হবে যদি প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য আবারও ক্ষমতা আসেন। তাতে করে এখানে যারা নাগরিকত্ব গ্রহণ করেছেন, বিভিন্ন দেশ থেকে এসে যারা নাগরিকত্ব পেয়েছেন, তারা পরবর্তীতে ট্রাম্প যদি আবার ক্ষমতা আসেন সেক্ষেত্রে তাদের যে একটি রীতি রয়েছে, তাদের বাবা মা, ভাই বোন এবং স্ত্রীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার, অর্থাৎ তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসার একটি পদ্ধতি চালু রয়েছে। সেই পদ্ধতি প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসলে সেটি চালু থাকবে কিনা সেটি নিয়ে বেশ বড় সংশয়ের মধ্যে রয়েছেন। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই কিন্তু ইমিগ্রেন্টদের একেবারে কট্টর বিপক্ষে তার অবস্থান থাকে। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। এমদাদ। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। এবার ক্রিকেটের খবর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক কিছু না জানানোই পূর্ব নির্ধারিত 27 সেপ্টেম্বরে সফরে যাওয়া কঠিন হবে, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। কোভিড টাস্ক ফোর্সের কাছে বারবার
শর্ত শিথিলের আবেদন জানালেও এখনও কোনো সুরক্ষা করতে পারেনি লঙ্কান বোর্ড। তাই আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে টাইগারদের। এদিকে সফর স্থগিত হলেও আইসোলেশনে রেখেই ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাওয়ার কথা ভাবছে বিসিবি। মেঘাচ্ছন্ন সারা বেলা, মাঝে মাঝে উকি দিয়ে যায় রোদ, কিছু সময় পর আবার মলিন চারপাশ। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের রংটাও বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে। ঘটনা প্রবাহে বারবার যেন লড়াই চলে আশা আর অনিশ্চয়তার। বিসিবি প্রধান নির্বাহীর বক্তব্য, যে লড়াইয়ে ইতিবাচক কিছু যোগ করতে পারেনি। এই মুহূর্তে বিষয়টা একটু চ্যালেঞ্জিং হবে 27 তারিখে ট্রাভেল করা, ভিসা এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় আমরা করে নিব। কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিরিজ না হলে ঘরোয়া ক্রিকেট চালুর পরিকল্পনা জানিয়েছিলেন। সফর পেছানোর আশঙ্কায় সে কথার পুনরাবৃত্তি সিইওর কণ্ঠেও। তবে 27 তারিখ শ্রীলঙ্কায় যাওয়া না হলেও ক্রিকেটারদের ছাড়ছে না বোর্ড। যদি আমরা এই সিরিজ নিয়ে কন্টিনিউ না করি সেক্ষেত্রে আমাদের অন্য প্ল্যান আছে। সো সেক্ষেত্রে প্লেয়ারদের অনুশীলনটা আমরা কন্টিনিউ করব আনটিল আনলেস উই টেক এনি ফার্দার ডিসিশন অন দিস। টাস্কফোর্সকে কিছুতেই মানাতে পারছে না শ্রীলঙ্কান বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়। টাইগারদের কোয়ারেন্টিনের শর্ত শিথিল সহ অনেক প্রস্তাবেই নাকি রাজি নয় তারা। স্পেসিফিক কিছু বিষয় তাদের কাছে জানিয়েছি এবং এই বিষয়গুলো জানার পরে তারা যেটা বলেছেন, তাদের যে কোভিড টাস্কফোর্স আছে বা অন্যান্য যে অথরিটি আছে তাদের সাথে কথা বলে তাদের যে হেলথ গাইডলাইন, সেই হেলথ গাইডলাইনে কতটুকু শিথিল করা যায় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন এবং উই আর এক্সপেক্টিং যে খুব শীঘ্রই তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে জানাতে পারবেন। অপেক্ষা করা হবে না এমন হুঁশিয়ারি দিয়েও এক সপ্তাহের বেশি এসএলসির কাছ থেকে চিঠির জবাব পাওয়ার আশায় বসে আছে বিসিবি। এই আলো ছায়ার খেলা যেন অনন্তকালের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি সংকটের আপাতত সমাধান হলেও মিলছে না স্বস্তি। স্বল্প সময়ে সবাইকে নেয়ার মতো নেই পর্যাপ্ত ফ্লাইট, আছে কোভিড পরীক্ষার চ্যালেঞ্জও। অবৈধ সম্পদ আড়াল করতে মৃত বাবাকেও ছাড়েননি স্বাস্থ্যের গাড়ি চালক মালিক। আতাত ছিল নায়ক নায়িকা সহ প্রভাবশালীদের সঙ্গে। এবং রাজধানীর গুলশানে রেস্টুরেন্টের আড়ালে জমজমাট বারের ব্যবসা, বিপুল পরিমাণ মদ, বিয়ার ও সীসা জব্দ, ম্যানেজার সহ আটক 2। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।